প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি সাজ্জাদুর রহমান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, 24-25 অর্থ বছর, যেটা এই বছরের জুন মাসে শেষ হলো, আমরা দেখলাম যে বাংলাদেশের এনজিওগুলো যে বিদেশি অর্থায়ন পেয়েছে সেটা রেকর্ড পরিমাণ এসেছে এই অর্থ বছরে। এটা খুবই একটা ভালো খবর বলা যেতে পারে যে ইউএসএইডের ফান্ড কাট, আমরা জানি যে গত বছর আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেক্টেড হওয়ার পরে সে কিন্তু ড্রাস্টিক্যালি সারা পৃথিবীতে ইউএসএইডের যে ফান্ড সেটা কাট করেছিল, এবং বাংলাদেশও কিন্তু অন্যতম ভিকটিম। অনেকে কিন্তু এই ইউএসএইডের যে প্রজেক্টসে কাজ করতো বাংলাদেশিরা, তারা কিন্তু অনেকে চাকরি হারিয়েছেন। সো তারপরেও আসলে এই রেকর্ড পরিমাণ টাকা এসেছে, কোথা থেকে এসেছে, কারা পেয়েছে, সো এই সংক্রান্ত ডিটেল একটি রিপোর্ট টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। দর্শক, আমরা কামরানের সঙ্গে আলোচনা করব যে আসলে এটা কোথা থেকে এলো, কারা পেলো এবং কোন সেক্টর পেলো। তো ইউএসএইডের যে ইম্প্যাক্ট সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কামরান, স্বাগতম। এই যে কি পরিমাণ টাকা এসেছে 24-25 অর্থ বছরে? এই বছরে প্রায় ৯,২০০ কোটির মতো এসেছে, যেটা আগের বছরে ছিল ৭,০০০ সামথিং, প্রায় 21% বেশি, এবং টাকার অঙ্কে এটা একটা রেকর্ড। তো এটা কি আপনার এটা ডোনেশন, অনুদান? এটা অনুদান, কারণ আমাদের যারা আমাদের এনজিওরা তো নানান ধরনের কাজ করে, মধ্যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যেগুলো কন্ট্রোল করে, এরা মূলত বিদেশ থেকে যে অনুদান আসে, ফান্ড ডোনেশন আসে, ওইটার ভিত্তিতে কাজ করে। এবং এই সংখ্যাটা ধরেন ২৫০০-এর মতো এনজিও আছে যারা হচ্ছে যে অনুদান নিয়ে কাজ করে বিদেশি, এবং এর মধ্যে দেশি বিদেশি মিলিয়েই আছে। তবে অ্যাক্টিভ আছে ধরেন ১,০০০-এর মতো যারা রেগুলার ফান্ড পায়। তো এই যে এরকম ১,০০০ বা ২৫০০ এনজিও কি টোটাল মিলে এই টাকাটা পেয়েছে? রাইট। তো এর মধ্যে কি ধরেন যে আমরা তো জানি যে বাংলাদেশে বড় এনজিও ব্র্যাক, আপনার গ্রামীণ বা আশা, ব্যুরো, এরকম বেশ কিছু বড় এনজিও আছে। কি বড় এনজিওগুলো পাচ্ছে নাকি ছোটরাও পাচ্ছে? না, ছোটরাও পাচ্ছে, তবে মাঝারি ছোট রিসেন্ট একটা গ্লোবালি একটা মুভমেন্ট চলতেছে যাতে ছোট এবং মাঝারি এনজিওগুলো, আপনি জানেন যে যখন ইউক্রেন ওয়ার শুরু হলো বা প্যালেস্টাইন ওয়ার শুরু হলো, এ সময় কিন্তু আবার এলডিসি গ্র্যাজুয়েশন, তো এলডিসি আমরা বাংলাদেশে তো এলডিসি গ্র্যাজুয়েশনের কাছাকাছি ফান্ডগুলো কিন্তু ডাইভার্ট হয়ে ইউক্রেনে চলে গেছে, কিছু প্যালেস্টাইনে চলে গেছে, কিছু হচ্ছে এই যে আমাদের কারণে আফ্রিকান কান্ট্রিতে চলে যাচ্ছে। তো আমরা রিসেন্ট ইয়ারগুলোতে দেখতে পাচ্ছি যে ডাউনফল আমাদের। তো সেখান থেকে তখন হচ্ছে ছোট ছোট এনজিওগুলো ফান্ড ক্রাইসিসে ভুগতেছিল। তো বড় এনজিওগুলো তারা শিফট করেছে তাদের কৌশল, যে তারা নিজেরা সোশ্যাল বিজনেস করছে, নিজেরা মাইক্রো ক্রেডিট দিচ্ছে, দিয়ে তারা হচ্ছে যে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে, কমার্শিয়াল বিজনেসও তো করছে। কমার্শিয়াল বিজনেসও, এই কারণে তাদের হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু ছোটরা স্ট্রাগল করছিল, মাঝারিরা স্ট্রাগল করছিল। তো রিসেন্ট হচ্ছে গ্লোবালি একটা মুভমেন্ট চলতেছে যে যাতে ছোট এবং লোকাল এনজিওগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। এটা আমাদের রোহিঙ্গা ক্যাম্পে বা অন্যান্য জায়গায়, এই যে যারা কোস্টাল রিজিয়নে, যেহেতু আমরা দুর্যোগ প্রবণ এলাকা, তো এখানে এবার মাঝারি এনজিওগুলো একটা ভালো অ্যামাউন্ট পেয়েছে তাদের তথ্য অনুযায়ী, যেটা হচ্ছে যে এখানে ভালো কাজ করেছে আর কি। ইউএসএইড ফান্ড তো গ্লোবালি কাট করলো সিগনিফিকেন্টলি। সো তারপরে এই যে এত ৯,২২০ কোটি টাকা আসলো, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, এটা বেসিক্যালি এর কারণ হচ্ছে যে সোর্স হচ্ছে যে আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এর বাইরে অন্যরা, মানে যদিও আমেরিকান গভর্নমেন্ট এটা কাট করেছে, ইউএসএইড তো তাদের গভর্নমেন্ট এজেন্সি, কিন্তু আমেরিকান কিছু ফাউন্ডেশন আছে তারা এখন আবার আগ্রহ দেখাচ্ছে যে না, আমরা যেহেতু ওরা দিচ্ছে আমরা দিব, ওরা দিচ্ছে না আমরা দিব। তারপরে হচ্ছে যে ইউরোপিয়ান ফাউন্ডেশন তো অলরেডি বাংলাদেশে আছে, বেশ কিছু প্রতিষ্ঠানে এরকম যারা হচ্ছে প্রাইভেট বা এরকম অর্গানাইজেশনগুলো দিচ্ছে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে হচ্ছে যে ইভেন মিডল ইস্টার্ন কান্ট্রি, আপনি জানেন যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে সৌদি, কাতার, তারপরে হচ্ছে ইউএই সহ বিভিন্ন দেশ বাংলাদেশকে এখানে ফান্ড জেনারেট করার এক ধরনের আগ্রহ তাদের মধ্যে আছে। এটা কি রোহিঙ্গাদের জন্য যে ফান্ড আসে সেটা কি এর মধ্যে যুক্ত? হ্যাঁ, এখানে রোহিঙ্গাদের জন্য ইন্টারেস্টিং হচ্ছে যে রোহিঙ্গা ফান্ডটা কিন্তু কমে গেছে, কারণ রোহিঙ্গা ফান্ড প্রায় অর্ধেকের মতো গত অর্থ বছরে কমে গেছে। এরপরেও কিন্তু টোটাল সামগ্রিক ফান্ডটা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এর কারণ হচ্ছে যে আপনি এই FY25 পুরোটা কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়, তো এখানে দেখা যাচ্ছে যে তারা বলতে চাচ্ছেন, যারা এনজিও নিয়ে কাজ করেন, এনজিও প্রতিনিধিরা বলছেন যে বেসিক্যালি এই সরকার আসার পরে, যেহেতু প্রফেসর ইউনূসের একটা গ্লোবাল ব্র্যান্ড আছে, ওনার এনজিও ব্যক্তিত্ব, তো ওনার ইমেজের কারণেও এক ধরনের
গুড ইমপ্রেশন তৈরি হয়েছে বাংলাদেশের প্রতি, যে ডোনাররা এখন আগের চেয়ে বেশি আগ্রহী আমাদের এই 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 সেক্টরে কাজ করা দিতে। আরও একটা হচ্ছে যে আপনি জানেন গত রেজিমের সময় অনেকগুলো সেক্টরে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি এখানে রেস্ট্রিকশন ছিল, যেমন হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, তারপর হচ্ছে ডেমোক্রেসি। এখন ওরা ফান্ড আটকে দিত, কারণ আমাদের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তো যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে ছিল, তারা অনেক বেশি সেখানে খবরদারি করতো। এখন এই বিষয়গুলো ইজি হয়ে গেছে, এখন তারা এই ক্ষেত্রে আরও বেশি ডোনাররা উৎসাহী হচ্ছে। আরেকটা বড় ইস্যু ছিল যে আমাদের ট্র্যাডিশনালি আমাদের ব্যুরোক্রেটিক সমস্যা আছে, ওরা ফান্ড বিভিন্ন কারণে এখানে ওরা আটকে দেয়। একটা তো গভর্নমেন্ট, তার বাইরে অনেক সময় ঘুষেরও ব্যাপার থাকে। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই সরকার আসার পরে এটা অনেক ইজি হয়ে গেছে। মানে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ওরা ভয়ও পাচ্ছে যে না আটকে দিলে আবার কি ঝামেলা পড়তে হয়, এই স্মুথ প্রসেসের কারণেও একটা হয়েছে। আরেকটাই বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি জানেন ডলারের বিপরীতে টাকার মানও তো মানে কমে যাচ্ছে বিভিন্ন বছর টু বছর। এটাও একটা কিছুটা ইম্প্যাক্ট ফেলছে যে টাকার অঙ্কে। আপনি যেহেতু টাকার অঙ্কে বললেন যে 21% বেড়েছে, আসলে টাকার ডেপ্রিসিয়েশন তো আমরা 2 বছর আগের সাথে ধরলে এটা 40% টাকার ভ্যালু কমে গিয়েছে। তো এটা এখন আপনার এটা কোন সেক্টরে, বেসিক্যালি শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, আমরা জানি যে বেশ কিছু এরকম পার্টিকুলার সেক্টরে কিন্তু আসলে বিদেশি অনুদানগুলো আসে। তো এখানে কোন সেক্টরে, কোন খাতে এই টাকাগুলো এসেছে? আমাদের আপনি ঠিকই বলেছেন, আমাদের ট্রেডিশনালি আমাদের শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা সবচেয়ে বেশি। এবারও কিন্তু স্বাস্থ্যেই সবচেয়ে বেশি, প্রায় 2726 কোটি টাকা এসেছে। এই শিক্ষায় এসেছে 1269 কোটি টাকা। এই দুই সেক্টরে আমরা দেখছি যে মোর দেন 500 crore টাকা আগের FY চেয়ে বেশি এসেছে। তারপরে এরপরে ধারাবাহিক যে যেমন সোশ্যাল ডেভেলপমেন্ট, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আপনি জানেন যে ফেনীর বন্যা, তারপরে ঘূর্ণিঝড়, কয়েকটা ইস্যু কিন্তু হয়েছিল মাঝখানে, এই কারণেও কিন্তু তারা বেশ আগ্রহ দেখিয়েছিল। ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, উইমেন ডেভেলপমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচার, এগুলো হচ্ছে টপ 10 সেক্টর আর কি। এরকম আরও অনেকগুলো যে হিউম্যান রাইটস সহ বিভিন্ন ইস্যু নিয়ে আছে। এই যে বেশি ফান্ড পাচ্ছে গত বছরের তুলনায় আপনার, তারপরে আবার আমরা দেখলাম যে ইউএসএইডের ফান্ড কাটের কারণে অনেকগুলো প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে বন্ধ হয়েছে। আপনি জানেন যে শুধুমাত্র ICDDRBতেই কিন্তু মোর দেন 1000 লোক কিন্তু চাকরি হারিয়েছে। তো এরকম কয়েক হাজার লোক ইউএসএইডের ফান্ড কাটের কারণে চাকরি হারিয়েছে। তো এই যে নতুন ফান্ড পাচ্ছে, নতুন নতুন এনজিও, তো এই যে যারা চাকরি হারিয়েছে তাদের কি এইসব জায়গায় কোনো চাকরির সুযোগ হচ্ছে, তৈরি হচ্ছে, কি বলছে? এক্স্যাক্টলি, আমাদের প্রায় ইউএসএইডের প্রায় 57টা প্রজেক্ট ছিল, এবং আমাদের যারা এখানে ডেভেলপমেন্ট প্রফেশনাল তারা বলছেন যে এখানে 50,000 লোক চাকরি হারিয়েছিল এবং 49টা প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে যারা যখনই এতগুলো লোক চাকরি হারালো, তখনই আমাদের রেগুলেটরি অথরিটি এনজিও ব্যুরো কিন্তু এনজিওগুলোকে বলেছিল যে তোমরা এদেরকে কিন্তু সামনে অ্যাকোমোডেট করার চেষ্টা করবা, যেহেতু ফান্ড আসছে আস্তে আস্তে এদেরকে অ্যাকোমোডেট করো। তো ফান্ডের ফ্লোর তো আসলে গত FY বেশি দিন হয় নাই, এটা তারা বলছে যে তাদেরকে বলার পরে তারা মানে ট্রেডিশনালি তারা যেটা করে এনজিওগুলো এক্সপিরিয়েন্স লোকদেরকে তারা আবার নেয়, কারণ এটা এনজিও সেক্টর, আপনি জানেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা একটা এক্সপিরিয়েন্স না হলে খুব টাফ আছে। তো এই কারণে তারা হচ্ছে যে এই ধরনের লোককেই মানে প্রায়োরিটি দিচ্ছে। তবে এটা সবাই যে চাকরি পেয়ে গেছে এর মধ্যে এরকম কোনো ডেটা আমাদের কাছে নাই, এটা তারা প্রায়োরিটি দিবে বা এই প্রসেসের মধ্যে একটা সুযোগ তৈরি হচ্ছে। রাইট, ওকে। তো এটা তো গত অর্থ বছর নিয়ে আমরা আলোচনা করছি, আপনার নতুন অর্থ বছর কয়েক মাস হয়ে গেল। সো এই অর্থ বছরে কি আগের অর্থ বছরের ট্রেন্ডটা এরকম ফান্ড ফ্লো কোনো ইন্ডিকেশন কি আছে, পেয়েছেন আপনি? এটা এই অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাসের হিসাবটা আমাদের কাছে আছে। 1 মাসে জুলাই মাসে 1470 কোটি টাকা এরকম একটা হিসাব বাংলাদেশি, হ্যাঁ এরকম একটা আছে। তো এটা যদি ধরেন মানে এটা খারাপ না হিসাবে, যদি এই ট্রেন্ড তো থাকলে 1400 যদি গড়ে পার মান্থে, তো সেটা তো এই বছরের রেকর্ডও পার হয়ে যাবে। রাইট, তো এটা মনে হচ্ছে যে এখন ভালো হবে, কারণ সামনে আপনি জানেন যে ইলেকশন আছে, ইলেকশন কেন্দ্রিক কিন্তু অনেক ফান্ড মোবিলাইজ হয়, কিভাবে ইলেকশন অবজার্ভ করা, ট্রেনিং দেওয়া, এই ক্ষেত্রে তাদের বেশ আমার এনজিওগুলো এক ধরনের তারা পজিটিভ ইমপ্রেশনে আছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে নতুন কিছু লোকজনের চাকরির যদি কর্মসংস্থানের সুযোগ হয়, যেটা আমাদের জন্য খুবই দরকার। কামরান, আপনাকে থ্যাংক ইউ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।